বাম নেতা কলতান দাশগুপ্ত মুক্ত, সে তো সেই সংবাদ কিছুটা পুরনো হয়ে গেছে, কিন্তু তাঁকে ঘিরে কিন্তু রাজ্য পুলিশের কপালে দুঃখ আছে। আমি কেন এ কথা বলছি, আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বলেছি এবং কথা বলার পর সুদীপ্ত দাশগুপ্ত এই নিয়ে কী বলেছেন সেটা আপনাদের শোনাবো। কিন্তু প্রশ্নটা হলো যে বিধাননগর পুলিশ কমিশনারেট বা রাজ্য পুলিশ 31 বছরে বিধাননগর পুলিশ কমিশনারের অধীনে পড়ে না, কিন্তু টালার পুলিশ যেখানে সুয়োমোটো নিজের থেকে 31 বছরের ডাক্তার নিহত হওয়ার পর তাকে খুন করার পর সুয়োমোটো সেখানে মামলা সুয়োমোটো এফআইআর করে না, তার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে তাকে এফআইআর করতে হয়। সেখানে দাঁড়িয়ে একটি অডিও ক্লিপকে নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট এফআইআর করেছিল এবং সেই এফআইআরের ভিত্তিতে কলতান দাশগুপ্তকে ডেকে না পাঠিয়ে আচমকা গিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং সেই নিয়ে প্রচুর হইচই হয় বাংলার রাজনীতিতে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানি হয় গতকাল এবং সেই শুনানিতে প্রায় 44 জন আইনজীবী কলতান দাশগুপ্তর পক্ষে জাস্টিস রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে দাঁড়িয়েছিলেন, সওয়াল করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা হয়েছে যাতে কলতান দাশগুপ্তকে মুক্ত না করা যায়। শেষ পর্যন্ত জাস্টিস রাজস্বী ভরদ্বাজ রায় দিয়েছেন যে তার বিরুদ্ধে আদালতের অনুমতি না নিয়ে এখন থেকে কোনো রকম তার বিরুদ্ধে কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না এবং তাকে ইমিডিয়েটলি মুক্ত করা হবে। স্বাভাবিকভাবে আজকে যখন এই প্রতিবেদন দেখছেন বিধাননগর কোর্ট থেকে, বিধাননগর আদালত থেকে, সেখান থেকে কলতান দাশগুপ্তকে অফিসিয়ালি মুক্ত করা হবে গতকালের কলকাতা হাইকোর্টে দেওয়া রায়ের ভিত্তিতে। আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমার আরও একটা জিনিস মনে হয়েছে, যেদি জায়গায় রাজ্য সরকার যাচ্ছে হয়তো দেখা যাবে, বলা যায় না, টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে আবার এসএলপি করবে, অর্থাৎ যাতে কলতান দাশগুপ্তকে আটকানো যায়। প্রশ্নটা হলো লাভ কী হলো সরকারের? একটা অডিও ভাইরাল হয়েছে, সেই অডিওটার ভিত্তিতে তাকে ডেকে পাঠানো যেত, ইন্টারোগেট করা যেত, তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা যেত এবং কগনিজেবল অফেন্স হলে তখন তাকে গ্রেফতারির দিকে যাওয়া যেত। সেটা না করে সরাসরি গ্রেফতারি, এবং এই গ্রেফতারিতে শেষ পর্যন্ত চূড়ান্ত রাজ্য পুলিশ ভৎসনার মধ্যে পড়েছে এতে কলকাতা হাইকোর্টে। যে আমি বারবার বলি না, এই সরকার এই পুলিশের মুখ পোড়াচ্ছে, এই সরকার নিজের মুখ পোড়াচ্ছে। আইনজীবীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আইনজীবী অ্যাপয়েন্ট করছে এবং প্রত্যেকটা মামলায় হারছে। আমি সাম্প্রতিককালে তো 30টা মামলা বলতে পারি যেখানে গিয়ে সবাই জানেন রাজ্য সরকার হারবে, তাও মামলা লড়তে যাচ্ছেন আর হারছে। এবার প্রশ্নটা হলো কলতান দাশগুপ্তকে যে অন্যায়ভাবে গ্রেফতারটা করা হয়েছে সেটা তো কলকাতা হাইকোর্ট মোটামুটি তার রায়, অবজারভেশন রিপোর্ট, সে রায়টা পড়ছিলাম, তাতে পরিষ্কার হয়েছে। প্রশ্ন হলো কলতান দাশগুপ্ত কি পাল্টা মামলা করতে পারেন? কলতান দাশগুপ্ত কি ক্ষতিপূরণ চাইতে পারেন? কলতান দাশগুপ্ত যে এই আননেসেসারি হ্যারাসমেন্টটা হলো, সেই হ্যারাসমেন্টের জন্য পাল্টা যেসব পুলিশ অফিসারকে দিয়ে এই কীর্তিটা করানো হয়েছে, এবং অবশ্যই একটি রাজনৈতিক কুৎসিত ক্যারেক্টার কুণাল ঘোষকে সামনে রেখে পুরো ব্যাপারটাকে করানো হয়েছে, ফলত স্বাভাবিকভাবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কি শাস্তি হতে পারে? মানে রাজ্য পুলিশের শাস্তি হতে পারে, বিধাননগর পুলিশ কমিশনারেটের শাস্তি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে আমি এই ব্যাপারটাই প্রশ্ন করেছিলাম যে কলতান এবার ধরুন মুক্ত হলেন, মুক্ত হওয়ার পর পাল্টা মামলা করলেন, সেই মামলায় তো পুলিশ ফেঁসে যাবে এবং পুলিশও তো ফেঁসে যাওয়ার কথা, তার কারণ পুলিশ এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে, নিজেকে একটা কৃতদাস পর্যায়ে নিয়ে গিয়ে পৌঁছেছে, তো ফলত স্বাভাবিকভাবে এই মামলায় যেভাবে পুলিশের মুখটা পড়লো বা রাজ্য সরকারের মুখটা পড়লো এবং রাজ্য সরকারের বাঘা বাঘা কৌশলীরা দাঁড় করিয়েও শেষ পর্যন্ত কলতানের মুক্তিটাকে আটকাতে পারলো না, স্বাভাবিকভাবে সেখানে কি পুলিশের কোনো শাস্তি এনশিওর করতে পারবেন কলতান দাশগুপ্ত? দেখা যাক, কলতান আগে বেরোন, তারপর তিনিই সিদ্ধান্ত নেবেন। কিন্তু সেই প্রভিশন আইনে আছে যে শেষ পর্যন্ত কিন্তু পুলিশের বিরুদ্ধে, এই অন্যায় আচরণের বিরুদ্ধে শেষ পর্যন্ত কিন্তু কলতান দাশগুপ্ত ব্যবস্থা নিতে পারেন। এবং আমার নিজের বিশ্বাস, যেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষজন আছেন, ফলত আলটিমেটলি কলতান সেই পথে হাঁটবেন এবং পাল্টা পরবর্তীকালে আইনি পদক্ষেপ নেবেন এই বিধাননগর পুলিশ কমিশনারেটে এই অন্যায় আচরণের বিরুদ্ধে। একটু খেয়াল করে দেখবেন, ইদানিংকালে বিধাননগর পুলিশ কমিশনারেটকে কিন্তু আবার একটা কুখ্যাত চেহারা দেওয়ার চেষ্টা হচ্ছে। 2012-13 সাল মনে আছে সারদা এপিসোডে, যখন ওইখানে ওই বিধাননগর পুলিশ কমিশনারের সিপি ছিলেন সম্ভবত রাজীব কুমার এবং তার ডিটেকটিভ ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন অর্ণব ঘোষ। রাত 12টার পর ব্যাংকের লকার খুলিয়ে সারদার নথি লোপাট করিয়েছিলেন এই রাজীব কুমার, এই অর্ণব ঘোষরা। বারবার দেখেছি জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড আইনজীবী প্রতাপচন্দ্র দে, তাকে হ্যারাসমেন্ট করা, এবং যত শিক্ষা আন্দোলন হয়, শিক্ষক আন্দোলন হয়,
বা ছাত্রছাত্রীরা চাকরির আন্দোলনে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধাননগর পুলিশ কমিশনের ভূমিকাটা কী? অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনটা মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্ন থেকে তাদের ব্যবহার করা হয় এবং তারা ব্যবহৃত হন এবং শেষ পর্যন্ত তাদের শাস্তি একটা পাওনা হওয়া উচিত। আমি অনুরোধ করব কলতান মুক্ত হন এবং হয়ে তাঁর আইনজীবীরা অন্তত শেষ পর্যন্ত এই পুলিশের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য আইনি পদক্ষেপ নিন, কারণ সেটাই বাংলার মানুষের চাহিদা। আপাতত এই বিষয় নিয়ে আমি সরাসরি যখন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে গিয়েছিলাম, কি বললেন সেটাও শুনুন। কলতান শেষ পর্যন্ত মুক্ত হলো এবং কলতান নিয়ে যে ঝড় বইল, প্র্যাকটিক্যালি কলকাতা হাইকোর্টে দেখলাম প্রায় 44 জন আইনজীবী কলতানের হয়ে দাঁড়িয়েছিলেন। কি বলবেন, কলতান তো মুক্ত হলেন? দেখুন, কলতানের মুক্ত হওয়ারই ছিল, কারণ এটা পরিষ্কার যে কলতানকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল, এই আন্দোলনকে আটকানোর জন্য ফাঁসানো হয়েছিল। আচ্ছা বলুন তো, এবারে প্রশ্নটা আসবে যে কি করে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই রেকর্ডিং পেয়ে গেল। আজকে কোর্টেও এই প্রশ্নটা উঠেছে। আজকে আমরা জানি কারোর পারমিশন ছাড়া কিন্তু কল রেকর্ডিং করা যায় না। তাহলে এখানেই প্রশ্নটা আসবে, কে এই কল রেকর্ডিং করলো এবং কুণাল ঘোষের কাছে এই কল রেকর্ডিং পৌঁছলো কি করে, তারও এবার তদন্ত হওয়া দরকার। এবং কোর্ট বুঝতে পেরেছেন, মহামান্য হাইকোর্ট এটা বুঝতে পেরেছেন যে এইখানে কীরকম এটা একটা মিথ্যে মামলা এটা করা হয়েছে, এই কলতানকে ফাঁসানো হয়েছে। তাই জন্য শুধু এই বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা না, অন্য আর কোনো কেসে কলতানকে অ্যারেস্ট করার আগে কোর্টের পারমিশন ছাড়া কিছু করতে পারবে না। এতে বোঝাই যায় যে এই কেসটা যে কতটা মিথ্যেভাবে কলতানকে ফাঁসানো হয়েছিল, এটাই হলো তার মানে একদম এক্সাম্পল। একটা আইনি প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে কোনো মৃত্যুর ক্ষেত্রে লার্জার কনস্পিরেসি একটা বড় মামলা হয়, যার শেষ পর্যন্ত ফাঁসি পর্যন্ত হতে পারে। তো এই জাতীয় আননেসেসারি বলবো না, মানে পুলিশ এইভাবে একজনকে আননেসেসারি ডিটেন্ট করে রাখা, এটাও তো ইটস আ পার্ট অফ দ্য লার্জার কনস্পিরেসি। আর্টিকেল 21 এর বিরুদ্ধে এটা, রাইট টু পার্সোনাল লিবার্টি। আপনি একজনকে জেলের ভেতরে আটকে রাখছেন। আমাদের ভারতবর্ষের আইনে বেল ইজ দ্য রুল, জেল ইজ দি এক্সেপশন। আপনি আটকে রাখছেন কোনো কারণ ছাড়া। এবং সব থেকে বড় কথা, 2014 সালে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছিল যে কোনো অফেন্সে যদি 7 বছরের নিচে হয় তাহলে অ্যারেস্ট করার আগে যাকে অ্যারেস্ট করতে চাইছেন তাকে নোটিশ দিয়ে জিজ্ঞেস করতে হবে, ডাকবেন, তারপর আপনারা বিচার করবেন, পুলিশ অফিসার বিচার করবেন, আইও বিচার করবেন যে তার ইন্টারোগেশন বা তার অ্যারেস্ট নেসেসারি কিনা। এবং এটা ম্যান্ডেটারিলি করে দিয়েছিল সুপ্রিম কোর্টের জাজমেন্টে, যাতে আননেসেসারি হ্যারাসমেন্ট না হয়। এই জাজমেন্টে লেখা ছিল পুলিশ এটাকে একটা হ্যারাসমেন্ট টুল হিসেবে ব্যবহার করছে, করাপশন টুল হিসেবে ব্যবহার করছে। এবং এখানেও দেখা গেল যে অফেন্সগুলো হয়েছে শুধুমাত্র একটা অফেন্স ছাড়া প্রত্যেকটা বেলেবেল, আর যেই অফেন্স নন বেলেবেল তার পানিশমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম 3 ইয়ার্স। তাই কি এমন ঘটলো যাকে করে উইদাউট গিভিং নোটিস আন্ডার সেকশন 35(3) নতুন যে সেকশন হয়েছে, যে কলতানকে অ্যারেস্ট করতে হলো। আর অভিযোগ কি, যে একজন কলতানকে ফোন করে বলেছে আমি কিছু হামলা করছি। এখানে কলতানের কি করার আছে? আদৌ কি ওটা ওই যে রেকর্ডিং, ওই রেকর্ডিংটা পেলো কি করে? তার কি যাচাই আছে? পুলিশ ওই রেকর্ডিংটা পেলো কি করে? সর্বোপরি কুণাল ঘোষ কি করে ওই রেকর্ডিংটা পেলো, আর এই রেকর্ডই করলো কে? আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন, কলতান পাল্টা মামলা করতে পারে এটা নিয়ে? একদম করতে পারে, যে এটা ওনার রাইট টু প্রাইভেসি হ্যাম্পার হয়েছে। আমি করেছিলাম এক সময়, আমার হয়ে মহামান্য বিচারপতি জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে বিকাশবাবু লড়েছিলেন এবং 2 পুলিশ অফিসার্স ওয়ার ট্রান্সফার্ড, 1 ASP অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়াজ ট্রান্সফার্ড। তো এক্ষেত্রে তো কলতানেরও করা উচিত, কি মনে শুনুন, এইখানে একটা কল রেকর্ডিং কত রকম ভাবে হতে পারে। এক হতে পারে যে পুলিশ ফোন ট্যাপ করছে, দ্বিতীয় হতে পারে যে যাদের সঙ্গে কলতানের সঙ্গে যার কথোপকথন হয়েছে সে ফোনটা রেকর্ড করেছে, বা অন্য কোনো থার্ড পার্টি কথা বলার সময় রেকর্ড করেছে। পুলিশ ট্যাপ করেছে, পুলিশ সেটা বলছে না। যে ফোনটা সঞ্জীব দাসের থেকে সিজ হয়েছে দেখা যাচ্ছে সেখানে রেকর্ডিং এর সিস্টেম নেই। তাহলে বিষয়টা হলো কলটা কি করে রেকর্ড হলো? তাহলে ধরে নিতে হবে যে অন্য কেউ রেকর্ড করেছে, তাহলে সেটা কুণাল ঘোষের কাছে গেল কি করে? এতেই পরিষ্কার যে পুরো ব্যাপারটাই কলতানকে ফাঁসানোর। মহামান্য বিচারপতি সম্ভবত প্রশ্ন করেছেন যে যিনি আগে পেয়েছেন
তাকে ইন্টারোগেট করা হয়েছে, প্রশ্নটা করা হয়েছে একদম। উনি বলেছেন পুলিশও পেয়েছে এবং পুলিশের তদন্ত শুরু করার আগেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কি করে এটা নিয়ে প্রেস কনফারেন্স করছে, আপনারা কি তাকে তদন্ত ইন্টারোগেট করেছেন কিনা তার কোনো সদুত্তর কিন্তু সরকার দিতে পারে। অনেক ধন্যবাদ।